নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস নিয়ে এলাম এনকে ডিজিটালের ভোটের রণক্ষেত্র। আজকের অনুষ্ঠানে দুটো ভাগ আছে, একটা তো প্রতিবেদন পার্ট, আর একটা হচ্ছে অ্যানালিসিস বা বিশ্লেষণ পার্ট। প্রথমে আসি প্রতিবেদন পার্টে। আজকে সুপ্রিম কোর্টে কি হলো তার প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরি। এর বিচার বিশ্লেষণ আমি করব না, এর বিচার বিশ্লেষণ প্রসূনগুপ্ত করবেন এ সপ্তাহে যে কোনো একদিন। দেখুন, সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন অর্থাৎ এসআইআর নিয়ে দায়ের করা পিআইএল শুনানি বিচারপতি জয়মাল্য বাগচি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, একজন প্রার্থীর অংশগ্রহণের অন্যায্য অস্বীকৃত হলে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের সেকশন 100 এর অধীনে নির্বাচন বাতিল করা যেতে পারে, কিন্তু ভোটারদের বাদ দেওয়ার ক্ষেত্রে তা সহজে হয় না। যদি না বিপুল সংখ্যক ভোটার অর্থাৎ ইনরমাস নাম্বার প্রভাবিত হয় এবং জয়ের ব্যবধানের বা উইনিং মার্জিনের ওপর তার প্রভাব পড়ে, তাহলে সেকশন 100 এর অধীনে নির্বাচন বাতিল করবার কারণ হিসেবে গণ্য হবে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে যদি 10% ভোটার ভোট দিতে না পারেন এবং জয়ের ব্যবধান যদি 10%-এর বেশি হয় তাহলে কিছুই হবে না, কিন্তু যদি জয়ের ব্যবধান মাত্র 2% হয় এবং 15% ম্যাপড ভোটার বাদ দিতে না পারেন, তাহলে আদালতকে এই বিষয়টি নিয়ে অবশ্যই ভাবতে হবে। নির্বাচন বাতিল হবে কথা কিন্তু বলেননি, ভাবতে হবে বলেছেন। অর্থাৎ এটা নিয়ে মামলা হতে পারে। অর্থাৎ যে কেন্দ্রে ধরুন 5% ভোটার বাদ গিয়েছে, অথচ বিরোধী দলের বা যিনি জিতেছেন তিনি 15% বা 12% বা 7% ভোটে জিতেছেন, তাহলেও কিন্তু এটা নিয়ে মামলা হতে পারে। বিচারপতি বাগচি আরও বলেছেন যে একজন সতর্ক ভোটারের নাম সঠিকভাবে কিংবা ভুলভাবে তালিকায় না থাকার বিষয়টি আদালতের প্রধান চিন্তা নয়, এটা বলেছেন তিনি। আপিল ট্রাইব্যুনালে আপিল করবার পরামর্শ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আদালত সরাসরি হস্তক্ষেপ করবে না এ ব্যাপারে। বিচারিক কর্মকর্তা বা জুডিশিয়াল অফিসার্স প্রচুর চাপের মধ্যেও প্রশংসনীয় কাজ করছেন বলে স্বীকৃতি দিয়েছে আদালত। তবে ভুলের সম্ভাবনা তো থাকতেই পারে। 2002 সালের ভোটার তালিকাকে বেঞ্চমার্ক হিসেবে বিবেচনা করা নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সঙ্গে বিতর্ক হয়েছে পিটিশনারদের। আপিল মঞ্জুর হলে প্রয়োজনীয় পরিণতি হবে, কিন্তু মেধার ওপর কোনো মন্তব্য করা হয়নি। তবে শুনানি চলাকালীন আদালতের মূল সুর যেটা ছিল তা হলো নির্বাচনী প্রক্রিয়ার ন্যায্যতা বজায় রাখা, কিন্তু আদালত হস্তক্ষেপের পরিবর্তে আপিল ট্রাইব্যুনালের মাধ্যমে সমাধানের পথে আরো জোর দিতে বলেছে। এরপরে আসি আজকের মূল প্রসঙ্গে। এই যে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, এ নিয়ে আদালত অনেক কিছু বলছে, অনেকেই অনেক মন্তব্য করছেন। বিভিন্ন টেকনোক্র্যাট, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক তারা বিভিন্ন মন্তব্য করছেন এই যে টেকনোলজির ব্যবহার নিয়ে। দেখুন, টেকনোলজিকে কিন্তু আটকে রাখা যায় না, উচিতও নয়, কিন্তু টেকনোলজির উপরে সর্বস্ব নির্ভর করলে তার ফল ভুগতে তো হবেই। সামান্যতম একটা টেকনিক্যাল গ্লিচ বা ভুলের জন্য পুরো সিস্টেমটা কোলাপস করতে পারে, পার্শিয়ালি ড্যামেজ হয়ে যেতে পারে। তাই টেকনোলজির ব্যবহার এমন ক্ষেত্রে করা উচিত নয় যাতে কোটি কোটি মানুষ সামান্য একটা টেকনোলজিক্যাল ভুলের খেসারত দেয়। আমাদের দেশে নির্বাচন কমিশন তাদের পরিশ্রম লাঘব করতে এমন কিছু টেকনোলজির আশ্রয় নিয়েছেন যার সামান্য ভুলের মাসুল গুনতে হচ্ছে পুরো দেশবাসীকে। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা এবং সেটা তৈরি করার পর নিখুঁতভাবে নির্বাচনকে সম্পন্ন করা। কিন্তু গত কয়েক বছর ধরে নির্বাচনটাকে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর করতে গিয়ে সেটা না হয়েছে নির্ভুল ভোটার তালিকা তৈরি করার প্রচেষ্টা, না পেরেছে নিরপেক্ষভাবে নির্বাচনটাকে সম্পন্ন করতে। ফলস্বরূপ নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচন কমিশনের। এবং সরকারি প্রশ্রয় পেয়ে একতরফাভাবে টেকনোলজির ব্যবহার করেই চলেছে, আর ভুলের পাহাড় জমতে শুরু করেছে নির্বাচন কমিশনের মধ্যে। কেন্দ্রে যতদিন এই বিজেপি সরকার থাকবে ততদিন এই নির্বাচন প্রক্রিয়ার ধোঁয়াশা কাটবে তো নাই, উল্টে প্রতিদিন নতুন নতুন জটিলতা তৈরি করা হবে, যার ফল ভুগতে হবে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের প্রায় অর্ধেক মানুষকে। আধুনিক প্রযুক্তির দোহাই দিয়ে টেকনিক্যাল এরার বা টেকনিক্যাল ভুল বলে বারবার তারা রেহাইও পেয়ে যাবে। নির্বাচনের প্রথম কাজ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা তৈরি, এটা আপনিও জানেন, আমিও জানি। নির্বাচন কমিশনের গাফিলতিতেই সেই নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হচ্ছে না। অথচ অপশন যে একেবারে নেই তা নয়। আজকে আমাকে আপনাকে গন্ডা গন্ডা কার্ড নিয়ে ঘুরতে হচ্ছে। আধার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড,
ড্রাইভিং লাইসেন্স, আরও কত কি কার্ড নিয়ে ঘুরতে হয় আমাদের। অথচ সরকার সাহেব চাইলেই, সরকার বাহাদুর চাইলেই এই সমস্ত কার্ডকে একত্রিত করে একটি কার্ড তৈরি করে দেশের নাগরিকদের হাতে তুলে দিতে পারতেন। একটি কার্ডেই থাকতো নাগরিকত্ব, ভোটার পরিচয়পত্র, এটিএম কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সেগুলো করা যেতে পারত। এবং এটা করতে যে সদিচ্ছার দরকার তা কেন্দ্রের কোনো সরকারই আজ পর্যন্ত দেখায়নি। না, আগের কংগ্রেস সরকারও দেখায়নি, এখনকার বিজেপি সরকারও দেখাচ্ছে না। একটু উদাহরণ দিয়ে বলি, দেখুন যেভাবে আধার কার্ডে চোখের রেটিনা থেকে শুরু করে আঙুলের ছাপ নেওয়া হয়েছিল, নাম, ঠিকানা, বয়স ইত্যাদি নেওয়া হয়েছিল, সেভাবেই এখন যে ভোটার তালিকা তথাকথিতভাবে দেশের শুধু নাগরিকদেরকে নিয়েই করা হচ্ছে বলে দাবি করছে নির্বাচন কমিশন, অর্থাৎ যাদের নাম বাদ গিয়েছে তারা নাকি সবাই দেশের বাইরের লোক, দেশের বাইরে থেকে এসে দেশে রয়েছে, এরকমটাই তো বলা হচ্ছে। মানে এখনকার যে ভোটার তালিকা সেটা হচ্ছে নির্ভুল ভোটার তালিকা, এরা প্রকৃত অর্থেই ভারতের নাগরিক, মানে এরকম নির্বাচন কমিশন অন্তত দাবি করছে। সেই ভোটার তালিকা ধরে আঙুলের ছাপ, রেটিনা ইত্যাদি নিয়ে একটা সিম কার্ডের মতন চিপেই তা ঢুকিয়ে দেওয়া যায়, প্যান কার্ডের তথ্যও ঢুকিয়ে দেওয়া যায়। এবার কেউ ব্যাংকে গিয়ে সেই কার্ডকে আপডেট করে ডেবিট অথবা ক্রেডিট কার্ডের তথ্য সেই চিপে যুক্ত করে নিতে পারেন। এমনকি ড্রাইভিং লাইসেন্স তৈরি করার সময় সেই চিপেই লাইসেন্সের যাবতীয় তথ্য ইনক্লুড করা যায়। ব্লাড গ্রুপ কি, মানে অ্যালার্জেটিক কি, সব কিছু ওই কার্ডের মধ্যেই ঢুকিয়ে দেওয়া যায়, একটা পুরো বায়োডাটা ঢুকিয়ে দেওয়া যায়। একটা কিউআর কোড যদি সেই কার্ডে রাখা হয় তাহলে ইউপিআই লেনদেন পর্যন্ত করা সম্ভব সেই কার্ডে। এভাবেই একটি কার্ডের মাধ্যমে সিম কার্ডের মধ্যে থাকা সিম কার্ডের মতন যে চিপ, সেই চিপে এরকম হাজারো লাখো লাখো তথ্য মজুত করে রাখা মোটেও কঠিন কাজ না। এর জন্য হয়তো আরও একবার দেশের মানুষকে লাইনে দাঁড়াতে হবে, কয়েক হাজার কোটি টাকা হয়তো সরকারের খসবে, কিন্তু বারবার কথায় কথায় আর লাইনে দাঁড়াতে হবে না মানুষকে। ধরা যাক সেই কার্ডের নাম দেওয়া হলো ইন্ডিয়া কার্ড, এটা আমার দেওয়া নাম ইন্ডিয়া কার্ড। আদানি আম্বানিদের মতন বড় বড় কর্পোরেটদের ঋণ মুকুবের যে টাকা খরচ করে সরকার, তার 1/4 টাকা এই ইন্ডিয়া কার্ড তৈরি করতে খরচ করলে মানে কোনো কিছু এসে যাওয়ার কথা না। এখন যেমন ভোট দিতে গেলে প্রিসাইডিং অফিসার কন্ট্রোল ইউনিট চালু করলেই ব্যালট ইউনিটে ভোট দেওয়া যায়, অর্থাৎ প্রিসাইডিং অফিসার যখন কন্ট্রোল ইউনিটে সুইচ অন করেন তখনই আপনি ভোটটা দিতে পারেন, তার আগে পরে দিতে পারেন না। সরকার যদি সত্যি সত্যি স্বচ্ছ ভোট প্রক্রিয়ায় আগ্রহী হয় তাহলে ওই আমি যেটা বললাম ইন্ডিয়া কার্ড স্পর্শ করালেই ভোট দেওয়ার মেশিন অটোমেটিক চালু হতে পারে। এই কার্ড যাতে দ্বিতীয়বার ব্যবহার করা না যায় ভোটে, সেই রকম টেকনোলজির ব্যবস্থা করা যেতে পারে, অর্থাৎ একই কার্ড ভোট প্রক্রিয়ায় দুবার ইউজ করা যাবে না, এরকমটাও করা যেতে পারে। আজকের দিনে এগুলো মোটেও কঠিন কাজ না। ভোট কাউন্টার মানে কত ভোট পড়ছে, ধরুন প্রথম ভোটার 1 নম্বর, দ্বিতীয় ভোটার 2 নম্বর, এরকম ভোট কাউন্টার ব্যালট ইউনিটের সাথেই যুক্ত করা যেতে পারে, যাতে শেষ ভোটার পর্যন্ত ঠিক কত ভোট পড়লো তা সমস্ত রাজনৈতিক দলের বুথ এজেন্টরা এমনিই চোখে দেখতে পারে, এবং তার প্রিন্ট আউটও দেওয়া যেতে পারে রাজনৈতিক দলের কর্মীদের প্রমাণস্বরূপ। এইসব টেকনোলজির ব্যবস্থায় ইচ্ছে করেই নির্বাচন কমিশন করে না, আর তার জন্যই ওই ভুতুড়ে ভোটারগুলো মাঝে মাঝে মাঝরাতে স্ট্রং রুমে ঢুকে ভোট দিয়ে যায়, ভোটের সংখ্যা বাড়ে, ভোট চুরি হয়। শেষ ভোটটি পড়ে যাওয়ার পর বুথেই ভোট গণনা নির্বাচন কমিশনের তরফে বুথ এজেন্টদের মানে একটা প্রাথমিক ফলাফল দিয়ে দিতে পারে, অর্থাৎ ভোট শেষ হলো সঙ্গে সঙ্গেই যে কন্ট্রোল ইউনিটে ভোট জমা হচ্ছে সেই কন্ট্রোল ইউনিটিতে কিন্তু দেখা যায়, রেজাল্টটা দেখা যায়। সেখানে রেজাল্ট বাটনটার চাপলেই কোন রাজনৈতিক দলের পক্ষে কত ভোট পড়েছে সেটা কিন্তু বেরিয়ে আসে, 15 মিনিটের বেশি সময় লাগে না। মানে এরকম একটা প্রাথমিক ফলাফল দিয়ে দেওয়া যেতেই পারে। পরে পোস্টাল ব্যালট যেগুলো আছে, যেগুলো পরে এসে যুক্ত হয় গণনা, সেগুলোকে গণনা করে বিজয়ী প্রার্থীদের শংসাপত্র দেওয়াই যায়। এতে যেমন স্বচ্ছ ভোট হতে পারে, ভোট প্রক্রিয়াটা স্বচ্ছ হতে পারে, তেমনি স্ট্রং রুমে রাখা ইভিএম পরিবহন সংরক্ষণ তার খরচও কমে যায়, ভুতুড়ে ভোটারদের ভোট দেওয়ার মানে জায়গাটা আর থাকে না। কিন্তু ইচ্ছে করেই ভারত সরকার এই ইন্ডিয়া কার্ড জাতীয় ইউনিক নম্বর, ইউনিক চিপ, ইউনিক কিউআর কোড, ইউনিক নাম্বার মানে এইসব দেওয়া একটি মাত্র কার্ডের ব্যবস্থা করবে না। তাতে অন্যান্য সমস্ত নাগরিক সমস্যা ভুলে গিয়ে মানুষ বারবার বিভিন্ন লাইনে কিন্তু আর দাঁড়াবে না। অর্থাৎ এই যে বারবার আমাদের লাইনে দাঁড় করানো হচ্ছে না একটার পর একটা ইস্যু নিয়ে, সেটা হচ্ছে যাতে আপনি গ্যাসের দাম নিয়ে প্রশ্ন না তোলেন,
যাতে জিনিসপত্রের দাম নিয়ে প্রশ্ন না তোলেন। অকারণে ট্রেনের ভাড়া, রেল লাভজনক সংস্থা হয়ে দাঁড়িয়েছে, সেই অকারণে রেলের ভাড়া যাতে বেড়ে না যায়, আপৎকালীন সময়ে বিমান ভাড়া যাতে বেড়ে না যায়, এইসব নিয়ে আপনি আলোচনা করতে পারবেন না। আপনাকে কখনো আধার কার্ডের লাইনে, কখনো ভোটার কার্ডের লাইনে, কখনো এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির লাইনে বারবার দাঁড় করানো হবে, যাতে আপনি ওই লাইনেই ব্যস্ত থাকেন সারা জীবন ধরে, আপনি এই প্রশ্নগুলো যাতে না করেন। ভোটের প্রক্রিয়া সরল এবং স্বচ্ছ হবে না কিছুতেই। ভারত সরকার বা নির্বাচন কমিশন এই ব্যবস্থা করবেও না। এই একটা কার্ড কোনো ব্যক্তির বাড়ি বদলানোর সময় নতুন ঠিকানায় আপডেট করা যায়। কারুর মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট নেওয়ার সময় অটোমেটিক্যালি এই কার্ডকে ডিঅ্যাক্টিভ করে দেওয়া আজকের যুগে কি খুবই অসম্ভব? আসলে অভাব হচ্ছে সদিচ্ছার, অভাব হচ্ছে সদিচ্ছার, অভাব হচ্ছে সদিচ্ছার। তা না হলে এআই দিয়ে ভোটার লিস্ট পরীক্ষা করা হয়, এআই দিয়ে ভোটার লিস্ট পরীক্ষা করা হচ্ছে, অথচ এইরকম একটা সহজ সরল ব্যবস্থাকে চালুই করা হচ্ছে না। সমস্ত নাগরিকদের জন্য একটা ইউনিক কার্ড যদি থাকে, মানুষকে 1000খানা কার্ড নিয়ে ঘুরতে হয় না। এবং প্রত্যেকটা কার্ড হারিয়ে গেলে আপনাকে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরতে হবে। ধরুন আপনার মানি পার্সটা চুরি হয়ে গেল বা পড়ে গেল, তাহলে আপনাকে আধার কার্ডের জন্য এক জায়গায় যেতে হবে, প্যান কার্ডের জন্য এক জায়গায় যেতে হবে, বা ব্যাংকের ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের জন্য এক জায়গায় যেতে হবে। কিন্তু যদি এই একটাই কার্ড থাকে এবং সেটা যদি কোনো কারণে খোয়া যায়, তাহলে একটা জায়গাতে আবেদন করে ডুপ্লিকেট কার্ড পাওয়া যেতে পারে। পুরো সিস্টেমটাকে এতটা জটিল করে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের কাছে তা দুর্বোধ্য হয়ে ওঠে। এসব না করে এআই দিয়ে ভোটার তালিকা পরীক্ষা করা হচ্ছে, এবং সেই টেকনোলজি ফেল করতেই লক্ষ লক্ষ মানুষকে আবার দাঁড়াতে হচ্ছে লাইনে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য। বারবার বিভিন্ন ইস্যুতে মানুষকে লাইনে দাঁড়াতে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ক্লান্ত হয়ে গিয়েছেন, বিধ্বস্ত হয়ে গিয়েছেন, বিরক্ত হয়ে গিয়েছেন। সেই বিরক্তির বহিঃপ্রকাশ যাতে ভোটে না পড়ে, তার জন্যই জটিল থেকে জটিলতর করে রাখা হয়েছে ভোটের পুরো প্রক্রিয়াটাকে। এই যে আপনি ভোট দিয়ে ভিভিপ্যাটে দেখে নিচ্ছেন যে প্রতীকে আপনি ভোট দিয়েছেন সেখানেই ভোট পড়লো কিনা, কিন্তু আপনি জানতেই পারছেন না যে প্রতীক ভিভিপ্যাটে ভেসে উঠছে মানে 7 সেকেন্ডের জন্য, সেটাই প্রিসাইডিং অফিসারের কাছে রাখা কন্ট্রোল ইউনিটে যে স্টোর হচ্ছে। এটা আপনি ভিভিপ্যাটে দেখছেন যে কোনো একটি সিম্বলকে আপনি ভোট দিয়েছেন, সেই সিম্বলটা উঠলো, কিন্তু সেই সিম্বলেরই ভোট কন্ট্রোল ইউনিটে গিয়ে জমা পড়ছে কিনা আপনি জানলেন কি করে? এখানে একটা ছবি, ওখানে আর একটা ভোট জমা পড়তেই পারে। অর্থাৎ আপনি ভোট দিলেন এক ব্যক্তিকে, তার ছবি, তার প্রতীক ছবি ভেসে উঠলো ভিভিপ্যাটে, এটা দেখেও নিলেন, কিন্তু মূল যে মেশিনে ফলাফল ঘোষণা হবে সেই মেশিনে অন্য ব্যক্তির নামে ভোট হলো কিনা তা আপনি ঘুণাক্ষরেও জানতে পারবেন না। আর ভিভিপ্যাটের স্লিপ গোনাও হয় না ফল প্রকাশের সময়। অজুহাত কি দেখানো হয়? সময় বেশি লাগবে। ভোট প্রক্রিয়া 1 মাস, 1.5 মাস, 2 মাস ধরেও চলতে পারে। গণনায় এত তাড়াহুড়ো কেন? এই প্রশ্ন করলেই আপনি দেশদ্রোহী ঘোষিত হবেন, আপনাকে বাংলাদেশ বা পাকিস্তানে পাঠিয়ে দেবে একদল লোক। অথচ সামান্য একটা কাজ করলেই ভিভিপ্যাটের স্লিপ গোনা আধ ঘন্টাতেই করা সম্ভব। প্রতি বুথের ভিভিপ্যাট গুনতে আধ ঘন্টার বেশি সময় লাগবে না, সামান্য একটা ছোট্ট কাজ করলে। কি সেটা? সেটাই বলতে আসছি একটা বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিরে এলাম বিরতির পর। যেটা বলছিলাম আপনাদেরকে, যে ভিভিপ্যাটের স্লিপ গুনতে আধ ঘন্টার বেশি সময় লাগবে না কোনো বুথের জন্য। যদি বুথে 1000 করে মানুষ ভোট দেন, 1000 ভোটার থাকে এবং 1000 লোকই ভোট দেন, যদি 1500 লোক থাকে এবং তাতে যদি দেখা যায় প্রত্যেকে ভোট দিয়েছেন, তারপরেও ভিভিপ্যাটের স্লিপ গুনতে আধ ঘন্টার বেশি সময় লাগবে না। ভিভিপ্যাটে যে স্লিপ আপনি দেখতে পাই, তাতে প্রতিটি প্রতীক চিহ্নের পাশে যদি একটা বারকোড দেওয়া থাকে, আলাদা আলাদা বারকোড দেওয়া থাকে, তাহলে একটা বারকোড স্ক্যানার, যেগুলো আপনি শপিং মলে টলে দেখেন, সেই বারকোড স্ক্যানার আর একটা কম্পিউটারের সাহায্যেই প্রত্যেকটি স্লিপ ঝটপট স্ক্যান করে নেওয়া যায়, গুনে নেওয়া যায়।
তারপর কন্ট্রোল ইউনিটের যে রেজাল্ট তার সাথে তা মিলিয়ে দেখার মানে সময় বুথ পিছু বড় জোর 1 ঘন্টাতেই করে নেওয়া যায়, অর্থাৎ একটা বুথের ফল গণনা করতে 1 ঘন্টার বেশি লাগবে না। প্রথমে ভিভিপ্যাটের স্লিপগুলো স্ক্যান করে দেখা হলো ওই স্ক্যানার মেশিন দিয়ে স্ক্যান করে দেখার পর তা কম্পিউটারে স্টোর হলো। তারপরে কন্ট্রোল ইউনিট খোলা হলো। কন্ট্রোল ইউনিট খোলার পর তাতে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন তার একটা লিস্ট তৈরি হলো। এবার কন্ট্রোল ইউনিট আর কম্পিউটার এই দুটোর ফলাফলকে ট্যালি করলেই কিন্তু এই 1 ঘন্টার মধ্যে এক একটা বুথের ভোটের ফলাফল ঘোষণা করা যায়। এবং এটা টেকনিক্যালি খুব সাধারণ একটা ব্যবস্থা। শপিং মল, বড় বড় দোকানে এইসব দেখবেন এগুলো আছে, কিন্তু এসব ব্যবস্থা জেনে শুনে নির্বাচন কমিশন করে না। কারণ নির্বাচন কমিশনার মনোনীত হয় শাসক দলের মর্জিতে। সমস্ত রাজ্যের বিধায়ক এবং রাজ্যসভা বিধানসভার সাংসদদের ভোটে নির্বাচন কমিশনার নির্বাচিত হলে কোনো নির্বাচন কমিশনারই ওই জ্ঞানেশ কুমারের মতো নির্লজ্জ দোকান কাটা হতে পারবে না। কিন্তু এদেশে নির্বাচন কমিশনার নির্বাচিত হয় শাসক দলের 2 জন এবং দেশের প্রধান বিচারপতির ভোটে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনাররা যারা কমিশনার হন তারা 2 জন শাসকের চাকর বাকর হয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। গোটা নির্বাচন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতার প্রয়োজন। দেশের নাগরিকদের প্রয়োজন একটি কার্ডেই সমস্ত তথ্য সরকার বা নির্বাচন কমিশন যাতে দিয়ে দেয়, সেই রকম একটা কার্ডের প্রয়োজন। কিন্তু সরকারি বলুন বা নির্বাচন কমিশনই বলুন, তারা সে পথে হাঁটবে না কিছুতেই। আমরা সংবাদ মাধ্যম জনমত তৈরিতে একটা অনুঘটকের কাজ শুধু করতে পারি। সারা দেশের মানুষ তার নিজের অধিকার রক্ষায়, স্বচ্ছ নির্বাচনের দাবিতে, 1 পার্সন 1 কার্ডের দাবিতে যেদিন পথে নামবেন সেদিনই হয়তো সেটা সম্ভব হবে। আর যতদিন না হচ্ছে ততদিন চলুন না আমরা হিন্দু মুসলমান ইত্যাদি নিয়ে মেতে থাকি, চীন পাকিস্তানকে গালিগালাজ করতে করতে বাঁচি, ভুলে যাই গ্যাসের দামের কথা, ভুলে যাই গ্যাসের আকালের কথা, ভুলে যাই পেট্রোল ডিজেল ওষুধের দামের কথা, ভুলে যাই মোবাইল রিচার্জের কথা, এগুলো সব ভুলে যাই। আমরা বরং টেলিভিশনে হিন্দু মুসলমান ইত্যাদি ডিবেট নিয়েই ব্যস্ত থাকি। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আগামীকাল সকালে আসছেন প্রসূনগুপ্ত, তার বিশেষ অনুষ্ঠান ভোটের নির্বাচনের যে অনুষ্ঠান আমরা করি সেই নির্বাচনী অনুষ্ঠান নিয়ে তিনি আসবেন আগামীকাল সকালে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের রাতের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।